হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2002 সালে মুক্তি পাওয়া একটি পোলিশ মুভি দ্য পিয়ানিস্ট, যার আইএমডিবি রেট 8.5 আউট অফ 10। এই মুভিটি একটি বাস্তব ঘটনার উপর নির্মিত করা হয়, আর এই মুভিটিতে আমরা দেখতে চলেছি পোল্যান্ডের একজন নামকরা পিয়ানিস্টের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি অবস্থা হয়। আসলে যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসতে পারে না, আর যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নাগরিক। আর এই মুভিটিতে আমরা এটিই দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমাদের দেখানো হয় 1939 সাল, আর এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পূর্বের। আর তখন পোল্যান্ডের রাজধানীতে একজন পিয়ানিস্টকে দেখতে পাই, যার নাম হচ্ছে স্পিলম্যান। আর ইনি হচ্ছে মুভির প্রধান চরিত্র। আর যখন স্পিলম্যান মানে নায়ক সেখানে পিয়ানো বাজাচ্ছিল, তখনও গোলাগুলি হচ্ছিল। তবে গোলাগুলি এখন তাদের কাছে খুবই সাধারণ বিষয়, তাই সে সেখানে পিয়ানো বাজাতে থাকে। তবে তখনই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর যার জন্য নায়কের শরীরে আঘাত লাগে। আর তখন সবাই সেই হল থেকে পালাতে শুরু করে। আর তখন পালানোর সময় স্পিলম্যান মানে আমাদের নায়কের কাছে একটি মেয়ে চলে আসে। আর তখন সেই মেয়েটি তার কাছে এসে বলে, আমার নাম হচ্ছে টরিট, আর তোমার পিয়ানো বাজানো আমার কাছে খুব ভালো লাগে। আমরা তখন বুঝতে পারি টরিট আমাদের নায়ককে অনেক পছন্দ করে, আর নায়কও ধীরে ধীরে টরিটকে পছন্দ করা শুরু করে। আর তারপর নায়ক তাদের বাড়িতে যায়, আর তখন সে দেখতে পায় তার পরিবার সকল জিনিসপত্র প্যাক করছে, কারণ তারা এখান থেকে পালাতে চাচ্ছে। তবে নায়ক তখন বারণ করে দেয়। সে তখন বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি প্রয়োজনে আমাদের এই জন্মভূমিতেই মারা যাব। আর তারপর তারা সবাই মিলে সেখানে রেডিওতে খবর শুনতে যায়। আর তখন তারা শুনতে পারে ব্রিটিশরা জার্মানিদের যে সত্য দিয়েছে তারা সেটির কোনো উত্তর দেয়নি, আর যার জন্য ব্রিটিশরা জার্মানিদের ওপর আক্রমণ করবে। তার পাশাপাশি ফ্রান্সও জার্মানিদের ওপর আক্রমণ করতে পারে। আর এই নিউজ শুনে স্পিলম্যানের পুরো পরিবার খুব খুশি হয়, কারণ হয়তোবা জার্মানিদের এইবার থামানো যাবে। তবে খুশিটা খুব বেশি সময় স্থায়ী হয় না, কারণ সে সময় পোল্যান্ডের রাজধানীতে জার্মানিস আর্মিরা দখল করে ফেলে। আর জার্মানিরা তখন তাদেরকে ঘোষণা দিয়ে দেয়, কোনো পরিবার এখান থেকে বের হতে পারবে না, আর তাদের কাছে 2000 টাকার বেশি রাখতে পারবে না। আর যদি তারা এটি করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর সবগুলো ইহুদির হাতে সাদা রঙের ব্যাজ পড়তে হবে, যাতে দূর থেকেই তাদেরকে চেনা যায়। আর তখন ইহুদিদের ওপর অনেক কিছুই রেস্ট্রিকশন করা হয়, মানে তারা এখন আর সাধারণ পরিবারের মতো চলাচল করতে পারবে না। আর এর জন্য স্পিলম্যান যেখানে কাজ করত তার কাজটিও চলে যায়। তবে যেহেতু স্পিলম্যান অনেক নামকরা একজন পিয়ানিস্ট, তাই সে একটি রেস্টুরেন্টে কাজ পেয়ে যায়। আর তখন নায়ক ডোরেটের সাথে দেখা করে। আর যখন কফি খেতে যায় তখন তার দরজার বাইরে একটি নোটিশ দেখতে পায়। সেখানে লেখা ছিল, ইহুদি এবং কুকুর অ্যালাউড না। মানে বুঝতেই পারছো জার্মানিরা ইহুদিদের কতটা ঘৃণা করত। আর যার জন্য নায়ক আর ডোরেট সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে। আর তারপর একটা ঘোষণা আসে যে সব ইহুদিদের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে, আর সেখানে সব ইহুদিরা একসাথে থাকবে। তবে সেই এলাকা থেকে কোনো ইহুদি বের হতে পারবে না। তো যাই হোক, সেই স্থানটা অনেকটাই ছোট, আর এর পূর্বেই সেখানে 3 লাখ মানুষ বসবাস করছে। আর অন্যদিকে যুদ্ধের ফলে নায়কের পরিবারও অর্থের সংকটে পড়ে যায়। মানে বুঝতেই পারছো এত বড় একটা পিয়ানিস্ট, তবে তারও অর্থের সংকট হচ্ছে। আর তখন নায়ক তার খুব প্রিয় পিয়ানোটাও বিক্রি করে দেয়। আর তারপর নায়কের পরিবার সহ সব ইহুদিরাই সেই এলাকায় চলে যায়। আর সেখানে যাওয়ার পর নায়কদের একটি রুম এবং একটি পাকের রুম দেয়া হয়, মানে তাদের 6 জনে থাকার জন্য সেটি খুবই সীমিত জায়গা ছিল। আর তখন স্পিলম্যানের মা বলে সে তার মেয়েদেরকে নিয়ে পাকের রুমে ঘুমাবে, আর বাকি যারা রয়েছে তারা রুমে ঘুমাবে। মানে যুদ্ধটি এত ধনী একটা পরিবারকেও কেমন নাজেহাল করে ফেলে। আর সব ইহুদিরা যখন সেখানে চলে আসে তখন জার্মানিসরা সেখানে ইটের দেয়াল তৈরি করে দেয়, যাতে কোনো ইহুদি সেখান থেকে বের না হতে পারে। আর এখানে যে ইহুদিরা রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে গরিব, আর তাদের খাবারের ব্যবস্থাও তেমন একটা ছিল না। আর তার জন্য আমরা দেখি সেখানে অনেকেই অনাহারে মৃত্যুবরণ করছে। আর তার উপর তো জার্মানিজদের অত্যাচার তাদের উপরে ছিলই। আর তখন জার্মানির সেনারা তাদেরকে আরো একটি খবর জানায়। তারা বলে ইহুদিদের মধ্যে কিছু যুবককে নিয়ে একটি আর্মি ব্যাচ তৈরি করবে, মানে তারা ইহুদিদের দিয়ে ইহুদিদের মারাবে। আর তখন আমাদের নায়কের পরিবারের একটা পরিচিত লোক আমাদের নায়কদের বাড়িতে চলে আসে, আর সে নিজেও একজন ইহুদি। আর সে তখন নায়কের বড় ভাইকে ওই সৈন্য দলে যোগ দিতে বলে, তবে সে রাজি হয় না। আর আমাদের নায়কও তখন তাকে বারণ করে দেয়। আর ওই লোকটি বলে, এখন বাঁচতে হলে নিজের চিন্তাই করতে হবে, কারণ এর ফলে তোমার পরিবার সেফ থাকবে। তবে তারপর নায়কের বড় ভাই সেখানে না করে দেয়, আর যার জন্য সেই লোকটা সেখানে রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যে আমাদের নায়ক স্পিলম্যান সেখানেও একটি পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায়। মানে সে যেহেতু খুব পরিচিত একজন পিয়ানিস্ট ছিল, যার জন্য তার কাজের কোনো অভাব ছিল না। তবে সেখানের পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, কারণ জার্মানরা যাকে যখন যেখানে ইচ্ছে সেখানেই মারতে থাকে। আর তখন আমরা দেখি জার্মানদের গাড়ি যখন তাদের এলাকাতে টহলে আসে তখন সব পরিবার তাদের রুমের লাইট অফ করে দেয়,
কারণ জার্মানদের মধ্যে কোনো মায়া নেই, যখন যাকে ইচ্ছা তাকেই মেরে ফেলবে। আর তারপর এক রাতে জার্মান সেনারা একটি বাড়িতে যায়, আর সেখানে একটি পরিবার খাবার খাচ্ছিল। আর তখন ক্যাপ্টেন সেখানে যেয়ে সবাইকে দাঁড়াতে বলে। আর তখন আমরা দেখি সবাই দাঁড়ালেও একজন লোক সেখানে দাঁড়াতে পারে না। আসলে তার পায়ে সমস্যা ছিল, যার জন্য সে হুইল চেয়ার ব্যবহার করত। আর জার্মান সেনাও এটিকে দেখতে পায়। তারপর সেখানে থাকা ক্যাপ্টেন তাকে দাঁড়াতে বলে, তবে সে যখন দাঁড়াতে পারে না তখন ক্যাপ্টেন অর্ডার দেয় তাকে জানালা দিয়ে ফেলে দিতে। আর তারপর পরিবারের সবাইকে বাইরে নিয়ে আসা হয়, আর তখন তাদের সবাইকে দৌড়তে বলে। আর সবাই যখন দৌড়তে থাকে তখন পিছন থেকে সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। আর তারপর হঠাৎ করে জার্মান সেনারা তাদেরকে আরো একটি নিউজ দেয়। তারা তখন বলে সেখান থেকে সবাইকে নিয়ে যাওয়া হবে, যেটি একটি শ্রমিক ক্যাম্প ছিল। মানে সেখানে নিয়ে যেয়ে সবাইকে দিয়ে গাদার খাটনি খাটাবে। আর শুরুতে ইহুদিরা ভাবে হয়তোবা সেখানে আরো ভালো পরিবেশ পাবে, আর সেখান থেকে হয়তোবা তারা পালাতেও পারবে। তবে তারপর যখন তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে তারা এই ক্যাম্পে আসারও 2 বছর পার হয়ে গিয়েছে, তখন আমরা দেখি সেখানে সবাইকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকায় তাদের ক্ষুধায় পিপাসায় সেখানে সবাই বসে পড়ে। আর তারপর তাদের সবাইকে একটি ট্রেনের মধ্যে উঠানো হচ্ছিল। আর সেই মুহূর্তে জার্মান সৈন্যদের মধ্যে থেকে একজন সেনা স্পিলম্যান মানে আমাদের নায়কদের ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে আনে। আর এটি সেই লোক যে কিনা স্পিলম্যানদের বাড়িতে যেয়ে তাদের একজনকে আর্মিতে জয়েন করতে বলেছিল। আর স্পিলম্যান মানে আমাদের নায়ক তখন ভয় পেয়ে তার পরিবারকে ডাকে, তবে সেই লোকটি তাকে চুপ থাকতে বলে। সে তখন বলে তাদেরকে সেখান থেকে নিয়ে যেয়ে সবাইকেই মেরে ফেলবে। আর যার জন্য সে স্পিলম্যানকে বাঁচিয়ে রেখেছে, কারণ সে তো চাইলেও সবাইকে বাঁচাতে পারবে না। আর সে তখন বলে তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। আর এরপর স্পিলম্যান সেখান থেকে পালিয়ে যায়। আর বাকি সব ইহুদি এবং স্পিলম্যানের পরিবারকে একটি ট্রেনে করে নিয়ে যাওয়া হয়। আর নায়ক যেহেতু জানতে পেরেছে তার পরিবারকে মেরে ফেলা হবে, তাই সে কান্নায় ভেঙে পড়ে। আর সে বুঝতে পারে আজ সে তার পরিবারের বাবা মা ভাই বোন সবাইকেই হারিয়ে ফেলেছে। আর তারপর সে আবারও সেই জায়গায় ফিরে যায় যেখানে সে 2 বছর কাটিয়েছে। আর সে সেখানে গিয়ে দেখতে পায় সেখানকার সবাইকেই মেরে ফেলা হয়েছে। আর তারপর স্পিলম্যান সেখানে যায় যেখানে সে পিয়ানো বাজাতো। আর সেখানে একটি আলমারিতে একটি লোককে ভিতরে থাকতে দেখে। আর তখন সেই লোকটি আমাদের নায়ককেও সেই আলমারির ভিতরে ঢুকে যেতে বলে। আর তারপর সেই লোকটি তাকে জানায় কিছুদিন আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে, যতদিন না বাইরের পরিবেশ কিছুটা শান্ত হচ্ছে। আর তারপর যখন বাইরের পরিবেশ কিছুটা শান্ত হয় তখন তারা সেখান থেকে বের হয়ে আসে। আর আমাদের নায়ক যে কিনা একজন ফেমাস পারসন, সেও এখন একজন শ্রমিক হয়ে কাজ করছে। আর তখন আমরা দেখি জার্মান সেনারা যখন যাকে ইচ্ছা সেখানে তাকেই মেরে ফেলছে। মানে জার্মানিদের কাছে ইহুদিদের জীবনের কোনো মূল্যই নেই। আর তারপর আমরা দেখি সেখানে আরো কিছু নতুন লোক আসে। আর সেখান থেকে একজন আমাদের নায়ককে জানায় এখান থেকে একটি গাড়িতে করে অনেকগুলো মানুষকে নিয়ে যাওয়া হয়। তবে সেই গাড়িটি যখন ফিরে আসে তখন সেটির মধ্যে কেউই থাকে না, মানে তাদেরকে বাইরে নিয়ে যেয়ে মেরে ফেলা হয়। আর আমরা যখন এই ক্যাম্পে নতুন এসেছিলাম তখন এখানে 5 লাখ মানুষ ছিল, তবে এখন বর্তমানে এখানে 60,000 মানুষ রয়েছে, মানে 4,40,000 মানুষকেই মেরে ফেলা হয়েছে। আর যারা বেঁচে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ইয়াং জেনারেশন, মানে বৃদ্ধ বা মহিলাদের বেশিরভাগই মেরে ফেলা হয়েছে। আর তখন সেই লোকটি বলে আমাদের এখানে সবাইকেই তাদের সাথে যুদ্ধ করতে হবে, কারণ আমরা যুদ্ধ না করলেও তাদের সাথে টিকে উঠতে পারবো না, আর আমাদের মরতেই হবে। আর তখন নায়ক বলে তাহলে আমিও তোমাদের সাথে যোগ দিব। আর তারপর আমরা দেখছি আমাদের নায়ক যখন ইট কাঁধে করে উপরে উঠছিল তখনই আকাশে অনেকগুলো প্লেন উঠতে থাকে। আর তখন নায়ক সেটিকে দেখার জন্য যখন উপরে তাকায় তখন তার কাঁধ থেকে ইটগুলো পড়ে যায়। আর যার জন্য সেখানে থাকা জার্মানিজ কর্মীরা তাকে অনেক মারে, মানে তাদের মধ্যে তো এখন আর কোনো মায়া দয়া নেই। আর তখন সেখানে থাকা একজন জার্মানি সৈন্য বলে তোমরা যদি ভেবে থাকো যে তোমরা মুক্ত হতে পারবে তাহলে সেটা কখনোই সম্ভব না, তোমরা সবসময়ই আমাদের গোলামি করবে। আর তোমরা প্রতিদিন সবার জন্য 3 কেজি আলু এবং রুটি পাবে, আর তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন এই খাবারগুলো নিয়ে আসতে পারবে। আর তখন আমরা দেখি ইহুদিরা সেখানে খাবার আনতে যাওয়ার সময় বাইরে থেকে বন্দুকও নিয়ে আসে, মানে তারা জার্মানিজদের ওপর আক্রমণ করবে। আর আস্তে আস্তে তারা অনেক অস্ত্র একত্রিত করে ফেলে। আর তারপর নায়ক তার একটি সহকর্মীকে জানায় সে এখান থেকে বের হতে চাচ্ছে, তবে সহকর্মীটি তাকে বলে এখান থেকে বের হওয়া এতটাই সহজ না, আর যদিও এখান থেকে বের হতে পারো তাহলে বাইরের দুনিয়াতে বেঁচে থাকা যাবে না, কারণ জার্মানিজরা যেখানে ইহুদিদের দেখতে পারবে সেখানেই তাকে মেরে ফেলা হবে। তখন আমাদের নায়ক বলে সে যখন গরমের সময় এখানে ছিল তখন একটি খ্রিস্টান পরিবারের সাথে তার সম্পর্ক হয়, মানে সে যখন পিয়ানো বাজাতো তখন তারাও মিউজিকের সাথে জড়িত ছিল, আর তাদের কাছে গেলে হয়তোবা সে কোনো হেল্প পাবে। আর লোকটি তখন স্পিলম্যান মানে আমাদের নায়কের কথায় রাজি হয়। আর সে তখন বলে তুমি যত দ্রুত সম্ভব রেডি হও এখান থেকে বের হওয়ার জন্য। আর এক রাতে যখন ইহুদিরা সেখান দিয়ে যাচ্ছিল তখন একটি জার্মান অফিসার সেখানে শুধুই সবাইকে মারা শুরু করে। আর তখন সে বলে তোরা জিজ্ঞেস করছিস না আমি তোদেরকে কেন মারছি,
আর তখন ইহুদিরা ভয়ে বলে না। তখন জার্মান সৈনিক নিজেই বলতে থাকে আজকে বড়দিন, আর আমি তোদেরকে মেরেই আমার বড়দিন উদযাপন করছি। মানে জার্মান সৈন্যরা কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে। আর এক রাতে স্পিলম্যান সেখান থেকে পালিয়ে যায়, আর তারপর সে সেখানে চলে যায় যেখানে সে যেতে চেয়েছিল। আর তখন খ্রিস্টিয়ান পরিবার তাকে ভিতরে ঢুকতে দেয়। আর তখন খ্রিস্টান লোকগুলো বলে আমরা তো খাবার আনতে শহরের বাইরে যাব, তবে কোনো সমস্যা নেই, তুমি এখানেই থাকো। 2 দিন পর একজন লোক আসবে আর তোমার জন্য খাবার নিয়ে আসবে। আর সেই লোকটি সেখান থেকে যাওয়ার আগে তাকে একটি ইমার্জেন্সি অ্যাড্রেস দেয়। সে তখন বলে যদি আমি মারাও যাই তাহলে তুমি এই জায়গায় চলে যেও, তারা তোমার সাহায্য করবে। আর তার কিছুদিন পরে আমরা দেখতে পাই সকল ইহুদি লোকেরা জার্মানিস বাহিনীর উপর আক্রমণ করে দেয়। তবে জার্মানির সৈন্যদের সাথে তারা পেরে ওঠে না, আর জার্মানিসরা তখন তাদেরকে মেরে ফেলা শুরু করে। আর সেখানে যদি নায়ক থাকতো তাহলে হয়তোবা সেও মারা পড়তো। আর তারপর স্পিলম্যানের বাসায় একজন লোক আসে, আর সে তখন বলে আমাদের এখান থেকে পালাতে হবে, কারণ যে 2জন লোক স্পিলম্যানকে বাসে জায়গা দিয়েছিল জার্মানিসরা তাদেরকেও মেরে ফেলেছে, আর যার জন্য আমাদের এই স্থান বাদ দিতে হবে। তবে তখন আমাদের নায়ক জানায় সে সেখান থেকে যেতে চায় না, যাই হয়ে যাক সে সেই জায়গায় থাকবে। আর এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। তবে তার সেখানে খাবারও শেষ হয়ে যায়, আর তখন সে খাবার খুঁজতে থাকে। আর তখনই তার শোকেস থেকে কাচের প্লেট পড়া শুরু করে, আর সেখানে অনেক শব্দ সৃষ্টি হয়, যার জন্য প্রতিবেশীরা বুঝতে পারে এই রুমের মধ্যে কেউ একজন রয়েছে। মানে সেই খ্রিস্টান দম্পতি যখন এখান থেকে চলে গিয়েছিল তখন তো সে বাইরে থেকে তালা মেরে গিয়েছিল, তবে এখন তারা এই আওয়াজে বুঝতে পারে এখানে কেউ রয়েছে। আর তখন সেখানে একজন লোক এসে বলে তুমি দরজা খোলো, আর না হলে আমি জার্মান সৈন্যদের তোমার বিষয়ে বলে দিব। আর সেখানে পুলিশ আসার পূর্বেই নায়ক সেখান থেকে পালিয়ে যায়, আর পালিয়ে সেই অ্যাড্রেসে চলে যায় যে অ্যাড্রেসটি সেই খ্রিস্টান লোকেরা তাকে দিয়ে গিয়েছিল। আর তারপর দরজা খোলার পরে নায়ক পুরোই শক্ট হয়ে যায়, কারণ এটা তো টরেট ছিল যাকে সে পছন্দ করত। তবে যুদ্ধ সবাইকে ভিন্ন রূপে পরিবর্তন করে দেয়, আর টরেটেরও এখন বিয়ে হয়ে গিয়েছে। আর আমরা তখন দেখতে পাই টরেট প্রেগনেন্ট, আর স্পিলম্যান টরেটের স্বামীর সাথে দেখা করতে এসেছে। আর কিছু সময় পর টরেটের স্বামী সেখানে চলে আসে, আর সে স্পিলম্যানকে বলে তুমি চিন্তা করো না, আমরা আছি। আর সে তখন জানায় আশেপাশেই জার্মানিস হসপিটাল রয়েছে, আর এখানে সব জার্মানিসরা থাকে, তার মানে এখানে তার কোনো রিস্ক নেই। মানে জার্মানিসরা তো জানে না এখানে কোনো ইহুদি রয়েছে। আর তখন সেই লোকটি স্পিলম্যানকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সে তখন বলে এই লোকটি তোমার খাবারের ব্যবস্থা করবে। আর তখন টরেট আর তার স্বামী সেখান থেকে চলে যায়। তবে এর মধ্যে সেই লোকটি আর আসে না, আর তারপর 7 দিন পর সেই লোকটি সেখানে আসে। মানে এতদিন নায়ক তেমন কিছু খেতে পারেনি, শুধুমাত্র পানি খেয়েই বেঁচেছিল। আর এতদিন না খাওয়ার কারণে নায়কের শরীর অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর লোকটি তখন নায়ককে জানায় প্রতিবেশীরা জার্মানিজদের ওপর আক্রমণ করেছে, আর যার জন্য এই জায়গাটিতেও কিছুদিনের মধ্যেই ঝামেলা শুরু হয়ে যাবে। আর তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর তারও 4-5 দিন পর টোরেট তার স্বামীকে নিয়ে সেখানে আসে, আর সে সেখানে এসে দেখতে পায় নায়ক খুবই অসুস্থ। আর যার জন্য টরেটের স্বামী তার পরিচিত একজন ডক্টরকে সেখানে নিয়ে আসে, যে নায়কের চিকিৎসা করে। আর তখন টরেট নায়ককে জানায় আমরা এই স্থানটা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমাদের অনাগত সন্তানের জন্য এটি খুবই বিপজ্জনক। তবে যাওয়ার পূর্বে তার স্পিলম্যানকে ওষুধ আর খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি সেখানেও যুদ্ধ শুরু হয়, বিদ্রোহীরা সেখানে আক্রমণ শুরু করে দেয়। আর জার্মানিরা তখন বুঝতে পারে তাদের এলাকায়ও কিছু ইহুদিরা পালিয়ে রয়েছে, আর যার জন্য জার্মানিরা সেখানে থাকা প্রত্যেকটা বিল্ডিং এর ওপরেই বোম মারছিল। আর তখন নায়কের বিল্ডিং এও বোম মারে, তবে সে এবারও ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে যায়। আর তারপর এমন একটি স্থানে চলে যায় যেখানে বোমা বিস্ফোরণের কারণে পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছে। আর সে অনেক ক্ষুধার্ত ছিল, যার জন্য সে সেখানে খাবার খুঁজতে থাকে। আর তখনই সেখানে জার্মান একটি কমান্ডার চলে আসে, আর নায়ক তখন লুকিয়ে পড়ে। আর কমান্ডার তখন সেখান থেকে চলে যায়, তবে তার কিছুক্ষণ পর কমান্ডারটি আবার সেখানে চলে আসে, আর এইবার নায়ককে সে দেখতে পায়। আর সে তখন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন নায়ক জানায় সে খাবার খুঁজছে। আর কমান্ডার তখন বলে তুমি কি করো। নায়ক জানায় সে পিয়ানিস্ট। কমান্ডার তখন তাকে একটি পিয়ানোর সামনে নিয়ে যায়, আর নায়ক সেখানে পিয়ানো বাজায়। আর স্পিলম্যান এত সুন্দরভাবে পিয়ানো বাজায় যে জার্মান অফিসার পুরোই অবাক হয়ে যায়। আর সে তখন বলে আমি তো জানি তুমি ইহুদি, আর যার জন্য তুমি এখানে লুকিয়ে রয়েছো, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখানেই লুকিয়ে থাকো। আর তারপর থেকে জার্মান অফিসার সেখানে এসে স্পিলম্যানকে খাবার দিয়ে যায়। মানে স্পিলম্যান এত সুন্দরভাবে পিয়ানো বাজায় যে তার গুণে মুগ্ধ হয়ে জার্মান অফিসার তাকে সাহায্য করছিল। আর শেষবার যখন সে খাবার দিতে যায় তখন সে বলে রাশিয়ান ফোর্স খুব দ্রুত এখানে চলে আসছে, যার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর তুমি রাশিয়ান ফোর্স আসলে তাদের সাথে মিশে যেও। আর যাওয়ার আগে সেই অফিসার তার কোটটি নায়ককে দিয়ে যায়, কারণ সেখানে অনেক বেশি ঠান্ডা ছিল।
আর সে জিজ্ঞেস করে তোমার নাম কি। আর তখন নায়ক বলে আমার নাম স্পিলম্যান। আর তারপর সেই অফিসার সেখান থেকে চলে যায়। আর তারপরের দিনে আমরা দেখতে পাই সেখানে গোলাগুলির শব্দ বন্ধ হয়ে গিয়েছে। মানে জার্মান অফিসাররা সেখান থেকে চলে গিয়েছে আর রাশিয়ানরা সেখানে চলে এসেছে। আর যার জন্য নায়ক সেখান থেকে বের হয়। তবে নায়কের শরীরে যেহেতু জার্মান স্কোরটি ছিল, যার জন্য রাশিয়ানরা তার উপর আক্রমণ করে। তবে তখন আমাদের নায়ক বলে সে পুলিশ। আর রাশিয়ানরা তার সাথে কথা বলে বুঝতে পারে সে আসলে পুলিশ। আর তখন তাকে জিজ্ঞেস করে তুমি এটি কেন পরেছো। আর তখন নায়ক জানায় ঠান্ডার জন্য সে এটি পরেছে। আর অন্যদিকে আমরা দেখি সব জার্মানিস অফিসার সেখানে ধরা পড়ে গিয়েছে। আর তখন তাদের পাশ দিয়ে একজন মিউজিশিয়ান যাচ্ছিল। আর সে তখন বলতে থাকে আমার মিউজিক ক্যারিয়ার তোমরা একদম শেষ করে দিয়েছো, তোমরা খুনি, আমি একজন মিউজিশিয়ান ছিলাম। আর তখনই সেখানে স্পিলম্যান মানে আমাদের নায়ককে সাহায্য করা সেই অফিসারটি দাঁড়িয়ে যায়। আর অফিসার তখন বলে তুমি যেহেতু মিউজিশিয়ান তাহলে তুমি কি স্পিলম্যানকে চিনো, যে অনেক ভালো পিয়ানো চালায়। আর তখন সেই মিউজিশিয়ান বলে হ্যাঁ আমি তাকে চিনি। আর অফিসারটি তখন বলে আমি ওকে সাহায্য করেছিলাম, ওকে বলে দিও আমি এখানে আটকে পড়েছি। আর অন্যদিকে আমরা দেখি স্পিলম্যান তার আগের পজিশনে আবার চলে গিয়েছে। সে যেহেতু অনেক ফেমাস ছিল তাই সে এখনো আবারও রেডিওতে পিয়ানো বাজানো শুরু করে দিয়েছে। আর সেই মিউজিশিয়ান স্পিলম্যানকে সবকিছু খুলে বলে। আর এটি শোনার পর নায়ক দ্রুত সেই জার্মান অফিসারকে বাঁচানোর জন্য সেখানে যায়। তবে সেখানে যেয়ে সে কাউকেই দেখতে পায় না। আসলে পোল্যান্ড স্বাধীন হয়েছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সব জার্মান সৈন্যদের সেখানেই মেরে ফেলা হয়েছে। মানে নায়ক চেয়েও সেই জার্মানিস অফিসারকে বাঁচাতে পারলো না, যে জার্মানিস অফিসার কোনো এক সময় তাকে বাঁচিয়েছিল। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।